ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এ কথা আমরা সবসময়ই বলি, কিন্তু খুশি আনন্দ খুঁজে পেতে জীবনের চক্করে অনেকটা সময় ব্যয়ও করতে হয়। খুশি বা আনন্দ খুব সহজে কখনো কখনো পাওয়া গেলেও কখনো কখনো খুশি আনন্দ খুঁজতে চক্কর কাটতে কাটতে জীবনের অলিগলিতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়। আজ যেহেতু এতবার চক্করের কথা আসছে, আবার ঈদের খুশির কথাও আসছে, প্রিয় দর্শক, বোঝা যাচ্ছে যে ঈদের খুশিতে ভালো রকমের একটা চক্কর চলতে যাচ্ছে আজকের এই আড্ডায়। আর আমাদের সাথে আজকের এই আড্ডায় আমি আছি আপনাদের হোস্ট সাদিয়া রুশটি সূচনা, এবং আমাদের সাথে আছেন একজন অতিথি যিনি মূলত আপনাদের আড্ডার সাথে এই সময়টি জুড়ে নানান জায়গায় চক্কর কাটতে থাকবেন। আজ আমাদের সাথে আছেন একাধারে একজন অভিনেতা এবং সেই সাথে একজন নির্মাতা, গুণী মানুষ, শরাফ আহমেদ জীবন। স্বাগতম, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি চমৎকার। আজকে দর্শকদেরকে বারবারই বলতে হচ্ছে চক্করের কথা, কারণ নস্টালজিক হয়ে গেলাম। নস্টালজিক হয়ে গেলেন? অনেক বেশি সময় হয়ে গেছে না, 1 বছর, সো একদিনও তো নস্টালজির জন্য যথেষ্ট। এই যে ঈদের খুশি, গত বছর আপনি আমাদেরকে খুশিতে অন্যরকম একটা আনন্দ দিয়েছিলেন, সেটা ছিল চক্কর। এই বছর অন্য কোনো আলাপে যাওয়ার আগে এই প্রশ্নটাই করতে হচ্ছে যে কেন এবছর চক্কর নেই, চক্করের চক্কর বা চক্করের মতো কোনো কিছু নেই। নেই মানে করা হয় নাই আর কি। আমি অন্য চক্করে আছি, এই জন্য হয়তো করা হয়নি, বাট হয়তো নেক্সট কোনো ঈদে হয়তো আবার এরকম একটা ঘোরলাগা চক্করের সাথে হয়তো দেখা হয়ে যাবে। ঠিক আছে, আলাপটা একটু পরে করছি, যেহেতু আজকে ঈদের দিন। শুরুতে একটু জানতে চাই যে আপনার ঈদ বলতে ঈদের আনন্দটা কেমন, ঈদের দিন আপনি কি করে থাকেন, ছোটবেলার ঈদ কেমন ছিল, বড়বেলার ঈদ কেমন? হ্যাঁ, মানে এটা মানে ছোটবেলার ঈদটাই আসলে ঈদ ছিল আর কি। এখন ঈদটা মনে হয় যে একটা দায়িত্ব আর কি, যে সবাই, পরিবারের সবাই ভালো থাকলে বা পরিবারের জন্য কিছু করতে পারলে, বা আমি যাদের সাথে কাজ করি, যারা আমার সাথে টিমের কাজ করে, তাদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। এমনিতে ইউজুয়ালি ঈদের দিনটা নামাজের আগ পর্যন্ত একটু ঘুমানো হয়, লম্বা সময় আর কি। মানে একটা দিন থাকে যেটাতে টেনশন ফ্রি। বাট আমি মানে আপনি কিন্তু মানুষ, বিন্দাস মানুষ হিসেবে আমরা আপনাকে চিনি। আমি বিন্দাসী, মানে আমার থিওরিটা হয়ে যায় এরকম আর কি, যে মানে যে কোনো খুশির দিনই আমার জন্য ঈদের দিন আর কি। আমি ঈদটাকে এইভাবে দেখি আর কি। বাট সামগ্রিকভাবে তো ঈদটা একটা স্পেশাল ডে, সো অন্য সবার মতো আমিও আনন্দ করি। আচ্ছা, ঈদ, ছোটবেলার ঈদ, বড়বেলার ঈদ। ছোটবেলার ঈদে শুধু আনন্দ করা যেত, বড়বেলার ঈদে অনেক দায়িত্বও থাকে। সেই দায়িত্বগুলো আপনার জীবনে কিভাবে এসেছে? না, আমার দায়িত্ব আসলে দায়িত্ব উদযাপন কিভাবে করে এটা আমি জানি না, মানে দায়িত্ব আসলে পালনের পর্যায়ে পড়ে আর কি। সো মানে পালন কথাটা এই জন্যই বলছি, এটা একটা অন্য ব্যাখ্যার দিকে চলে যায় আর কি, যে দায়িত্ব আসলে এড়ানো যায় না, সো এই জন্য পালন বলছি। আর উদযাপন আপনি পালন করতে থাকলে বোধহয় উদযাপন হয়ে যায়। হ্যাঁ, ওইটার একটা কানেক্টিভিটি আছে। তো আমি জিনিসটাকে আমি আসলে কঠিনভাবে কোনো জিনিসই দেখি না, আর সিরিয়াসলি কোনো জিনিসটাই নিই না। এমনকি আমার লাইফটাকেও আমি সিরিয়াসলি নিই না, যে জন্মের পরে যে অবধারিত সত্যটা সেটা হলো মৃত্যু, এবং এইটার সাথে একদিন আলিঙ্গন হবে। সো আমি খুব স্বাভাবিকভাবেই নিই এটাকে, মানে আই ডোন্ট টেক মাই লাইফ মানে সিরিয়াসলি। সো এবছর নির্মাণে নেই, পর্দায় আছেন, বেশ কয়েকটি জায়গায় আপনাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে কন্টেন্টে অ্যাক্টিং করছি একদম, যেহেতু সিনেমার কাজ ছিল না। সো আমার মানে আমি তো বাই প্রফেশন গত কয়েক বছর ধরে, 10-15 বছর ধরে বিজ্ঞাপনটাই বেশি করি, কিছু ফিকশান করি। লাস্ট ঈদে চক্কর, তারপরে লাস্ট ইয়ারের শেষের দিকে চরকির জন্য একটা ওয়েব ফিল্ম ডিম লাইট। তো এছাড়া বিজ্ঞাপনই করা হয়েছে। সো এইবার অনেক বঙ্গবিডি, তারপর ইউটিউবের অনেকগুলো চ্যানেল, টিভির জন্য, আমাদের নিজেদের, আমার ভাই, আমার বন্ধু, ওনার গামা ফ্লিক্স, যে আমার ফিল্মের প্রডিউসার ছিলেন, কো প্রডিউসার। তো আমরা একটা নতুন সিরিয়াল শুরু করছি, ওটার নাম হলো পাগলা হাওয়া। ওইটা আমারই কলিগ নাহিদ হাসনাত, যে চক্করের রাইটার, ওটার ডিরেকশন করেছে। আমি ওটার ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আছি, এবং ওয়ান অফ দ্য লিড ক্যারেক্টার আমি করছি। সো আই ডিড লট অফ ওয়ার্কস। জীবন ভাই, আপনাকে যখন আমরা পর্দায় দেখি বা নির্মাণে দেখি,
সেই জায়গায় আমরা একটা কানেক্টিভিটি খুঁজে পাই। এরকম এটা আমাকে বলুন তো। কানেক্টিভিটি জায়গাটা হচ্ছে যে আমার গল্প দেখতে পাই, আমার পাশে যে মানুষ আছে তার গল্প দেখতে পাই, বা দেখা গেল একেবারেই তৃণমূলে আপনি যদি চলে যান সেখানেও সে আসলে বাঙালি মধ্যবিত্তের একটা কানেকশন খুঁজে পায়, উচ্চবিত্তও যদি থাকে সেখানেও একটা ছোটখাটো সূত্র কিন্তু পাওয়াই যায়। এই সূত্রগুলো আপনি আবিষ্কার করেন কিভাবে এবং সেটাকে ফুটিয়ে তোলেন কিভাবে? এটা দুইটা ভাগ, একটা হলো পর্দায় যে চরিত্রগুলো করি সেগুলোও আমার লাইফের কোনো না কোনোভাবে রিফ্লেক্ট করে। তো ওই চরিত্রটা আমি চেষ্টা করি যে আমার মতো করে, হ্যাঁ এর মধ্যে কিছু চরিত্র আছে যেগুলো একদম আমি নতুন করে ডিসকভার করি। যেমন আমাদের অমির একটা প্রোডাকশান ছিল, নাম ছিল এটা হোটেল রিল্যাক্স। ওটার মধ্যে আমার একটা ক্যারেক্টার ছিল খুবই মানে আমি বলবো যে খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। সো ওই ক্যারেক্টারটা করতে গিয়ে আমি মানে আই ফেল্ট যে এটা অনেক ডিফিকাল্ট। আবার কিছু কিছু চরিত্র আমি খুব সহজভাবেই, যেমন অমিরই আরেকটা অসময় একটা ওয়েব ফিল্ম ছিল, বঙ্গতে এটা গিয়েছিল, তো ওইটার মধ্যে আমার একটা চরিত্র ছিল যেটাতে আমি মানে একদম মন খুলে, মানে আছে না যে যা করতেছি মনে হয় তাই হচ্ছে, এরকম একটা ব্যাপার থাকে। এখন আসি পর্দার পিছনের, যখন অসময় খুব দারুণ সাড়া ফেলেছিল, মানে দর্শকদের তো ডিফারেন্ট জনরা আছে। হোটেল রিল্যাক্সের যারা ছিলেন অডিয়েন্স তারা আবার অসময়ের একটু কম। হ্যাঁ ওইটা আবার অনেক ম্যাচ ছিল আর কি এটা। তো এখন নির্মাণের ক্ষেত্রে যেটা হয় কি যে আমার দৃষ্টিভঙ্গি, আমার 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 ফিলোসফি, আমার আইডিওলজিক্যাল যে জায়গা, ওই জায়গা থেকেই আসলে, যেমন আমার মানে সিনেমায় আমার ফিলোসফিটা খুব সিম্পল, যে আমার মানে খুব জীবনের গল্প হবে, আমাদের গল্প হবে, মানুষের গল্প হবে। এখন এই মানুষের গল্প বা জীবনের গল্প বলতে গিয়ে উপস্থাপনাটাই তো মানে আমরা যেটাকে বলি এক্সিকিউশনটা কিভাবে করছে। এখন আপনি কি মানে প্রেমের মাধ্যমে আপনার ভাবনাটা আপনি শেয়ার করবেন, আপনি কি অনেক বেশি ভায়োলেন্স দিয়ে আপনি করবেন, নাকি আপনি হিউমার দিয়ে করবেন, নাকি আপনি থ্রিলার দিয়ে করবেন, নাকি আপনি হরর দিয়ে করবেন, জিনিসটা হচ্ছে এক্সিকিউশন এটা। এখন আমার ভাবনাটা হলো সিম্পল, আমি এজ এ পার্সন ভেরি সিম্পল, অর্ডিনারি, অ্যান্ড আমার গল্পগুলো হয় খুবই অর্ডিনারি, যে সাধারণ সাদামাটা জীবনের গল্প। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। সাদামাটা জীবনের গল্পেও আপনি বেশ ভালো রকমের চক্কর কাটেন, এই কারণে আমাদের চক্করের গল্প বুঝতে আমাদের মনে ছিল সিনেমাটা তো শুরু হলো, আধা ঘন্টা পরে আমরা তো সমাধান পেয়ে গেলাম, কিন্তু না, 1 ঘন্টা যে সমাধান পাই আবার মনে হয় না এটাই শেষ সমাধান না। হ্যাঁ, ওটা আমার ছেলে প্রিমিয়ারে দেখতেছিল, আমরা একটা স্ক্রিনিং করছিলাম সাংবাদিকদের জন্য, তো আমার ছেলে ছিল এটা, তো সে আমার পাশে বসা ছিল এবং পাশে বসা থেকে বলছে যে বাবা ও খুন করছে, একটু বলুন না, ও তো খুন করে নাই, তাহলে কি ও করছে? আমি বলি দেখো শেষ পর্যন্ত, এবং দেখে হি ওয়াজ ভেরি সারপ্রাইজড। যে ওর বয়স কত? ওর এখন 11 চলছে আর কি, সো তখন 10 বছর ছিল। আপনি যখন সিনেমা বানান বা কোনো কাজ করেন সেই জায়গাটায় কি আপনি দর্শকদের বয়সটাকে মাথায় রাখেন যখন আপনি একান্তই নির্মাতা হিসেবে কাজ করেন তখন? আমি যদি অনেস্টলি বলি, এটা মাথায় রাখাটা খুব জরুরি, কিন্তু আমি খুব একটা বেশি মাথায় আসলে রাখতে পারি না, কিন্তু মাথায় রাখাটা জরুরি, মাথায় রাখলে ভালো। আমি রাখতে পারি না, কারণ আমি গল্পের ঘোরে, মানে ধরেন আমার গল্পের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, আমার ঘোর লাগা কাজ না করে, মানে প্রেমিকার মতো যদি না হয়, তাহলে তার সেটা হয় না, তখন আসলে আলটিমেটলি আমি আসলে ভুলে যাই। তো এইটা ভুলে যাওয়াটা মনে হয় ঠিক না, মানে একটু অডিয়েন্সের কথা মাথায় রাখলে ভালো, বাট আবার মানে না রাখলেই যে খুব একটা অপরাধ হয়ে যাবে বিষয়টা কিন্তু আসলে ওরকমও না, যে আপনি তো আসলে আপনার কথাই বলবেন। এখন দর্শকের কাজ হলো তার সাথে গল্পের সাথে কানেক্টিভিটি তৈরি করা, ডিরেক্টরের কাজ হলো আপনি গল্প দিয়ে দর্শকের সাথে কানেক্টিভিটি তৈরি করা। যদি এটা হয়ে যায় তাহলে হলোই। আপনি দেখবেন যে অনেক অসাধারণ গল্প, শুধু অসাধারণ গল্প না, অসাধারণ নির্মাণ, অসাধারণ উপন্যাস, অসাধারণ কবিতা, অসাধারণ গান অনেকের ভালো লাগে না। মানে আপনি যদি আমার সাবকন্টিনেন্ট বাংলা ভাষাভাষী রবীন্দ্রনাথের চেয়ে ভালো গান তো কেউ লেখে না, কিন্তু সবাই কি রবীন্দ্রনাথের গান পছন্দ করে? না না না। তো বিষয়টা তো এরকম আর কি। সো এইটা মাথায় রেখে আসলে যাওয়াটা ভালো, কিন্তু মাথায় রেখে যাওয়াটা সবসময় আসলে হয়ে ওঠে না, বাট রাখতে পারলে ভালো। আপনি আমার ছেলে প্রসঙ্গে তো আসলেন, ওর বয়স হিজ 11, বাট সে খুব ম্যাচিওর্ড। আমার অনেক কাজই, যেমন আমি যখন ডিমলাইট করলাম, আমরা রাতে মোবাইলে বসে বসে MP4 আমরা দুজনে হেডফোন দিয়ে আমরা দেখলাম আর কি। প্রথম মানে একদম ফার্স্ট ড্রাফট ওকে আমি দেখাইলাম, এবং আমি অনেক জিনিসই আমি যখন চক্করে প্রথম পোস্টার করলাম, সমালোচনা করে। হ্যাঁ ওর যখন বয়স 8 বছর তখন একটা স্টুডিওতে গেলাম,
ওইখানে মিউজিক ডিরেক্টর জেনারেশনের একটা বড় গ্যাপ আছে কিন্তু ওরা না অনেক নেচুর, অনেক কিছু দেখে তো, আর বই পড়ার অভ্যাসটাও তো আছে। তো একটা মিউজিক ভিডিও দেখলো, দেখার পরে বেরিয়ে বললো মিউজিক ভিডিওটা ভালো, আমি কেমন লাগলো, আমি তো খুব প্রশংসা করছিলাম। আমাকে বলতেছে তুমি যে অনেক প্রেইজ করতেছো, আসলে কি ওই রকম? আমি বললাম মানে কি? বললো ওটা তো কোনো প্লট টুইস্ট নেই, এটা যদি এরকমই হয়তো। আমি যে প্লট টুইস্ট বলতে তুমি কী বোঝাচ্ছ, মানে কী হলে ভালো হতো, এখানে যাচ্ছে তারপরে যদি এটা হয়তো ওর মতো করে একটা ব্যাখ্যা দিল, তখন আমি বুঝলাম যে এই জেনারেশনের বাচ্চারাও অনেক ম্যাচিউরলি জিনিসগুলো দেখতে পারে এবং দেখে, ওদের দৃষ্টিভঙ্গি আমাদের চেয়ে অনেক ম্যাচিউর। এটাই তো একটা বড় মানে দায়িত্ব বলা যায়, চ্যালেঞ্জ। সো আপনি যে বলবেন যে এটা বড়দের সিনেমা, বড়দের জন্য ক্যাটাগরি করবেন, কিন্তু এটা বাচ্চারাও দেখবেন যে অনেক বড় ভুল ধরে ফেলবে। সো দেয়ার ইজ নো স্কোপ। আচ্ছা, যেহেতু আমরা একটু গভীরেই চলে গেছে আলোচনা, আমরা একটু গভীরে চলে গেছি, আমরা মনে হয় গভীর থেকে আমরা ভারসাম্য অবস্থায় চলে আসা উচিত। ভাষণ আসবো, কিন্তু তার আগে গভীরে আরেকটু গভীরে যেতে চাই। সেটা হচ্ছে জীবন ভাই, আপনাকে সবসময় পাওয়া যায় না। আপনাকে পর্দায় দেখতে পাই, আপনি খুব ফান করছেন, অথবা কোনো সিরিয়াস ক্যারেক্টারে চলে যাচ্ছেন, অথবা নির্মাণ করছেন। এরকম খোলামেলা আড্ডায় আপনাকে খুব কম যেহেতু পাওয়া যায়, সুতরাং গঠনমূলক অনেক কিছু জানার বিষয়ে খানিক গ্যাপ কিন্তু থাকে দর্শকদের সাথে। সুতরাং আপনার কাছ থেকে জানার সুযোগ পেলে এটা মিস করা যাবে না। না না, অফকোর্স, মানে আমি যে কত গভীরে যেতে পারবো আর কত গঠনমূলক করতে পারবো সেটা আমি জানি না, এত গভীরতাও আমার নাই। আমি সাদামাটা জীবনযাপন করি, সাদামাটা ভাবনার মানুষ আমি। গভীরতা যে নেই এটা যারা অবলীলায় স্বীকার করতে পারে তারাই মূলত গভীরে যেতে পারে। জীবন ভাই, এবার একটু বলেন যে সিনেমা যখন আমরা দেখি, আজকাল আমরা যদি ঈদের কথাই বলি, বাংলাদেশের ঢাকায় চলচ্চিত্রে ঈদ নির্ভর সিনেমাই আসলে বেশি নির্মিত হচ্ছে, এবং সেই সিনেমাগুলোর একটা বড় অংশ জুড়ে থাকে একটু মার কাট সিন থাকবে, অনেক ভায়োলেন্স থাকবে। এটা আমরা জানি না আসলে নির্মাতারা কি ভেবে এটা নির্মাণ করছেন, কিংবা এদিকে কেন আমরা ঝুঁকছি। কেন যেন মনে হয় যে ঈদ আসলেই ভায়োলেন্স নির্ভর সিনেমার সংখ্যা অনেক বেশি থাকে, সেখানটায় আমরা আমাদের গল্পের সিনেমা খুব কম দেখতে পাই। এটা কেন হয়? না, আমাদের গল্পের সিনেমা যে হচ্ছে না বিষয়টা কিন্তু না। ঈদেও দেখেন যে 5টা সিনেমা আছে, সের মধ্যে ধরেন 5টি সিনেমা আমরা খুব করে নাম জানছি, আর অনেকগুলো সিনেমা ঈদে। হ্যাঁ, তো এগুলোর মধ্যে ধরেন আপনি আমরা অনেক বড় বড় আসলে ইকুইপমেন্ট ব্যবহার করতে দেখি। আপনার পয়েন্টটা আমরা এগুলো নামও জানি না। আমি বুঝতে পেরেছি যে এটা যে আমরা চোখেও দেখতে পাই না, সেটা আসলে কিভাবে আমাদের। আমি কাউকে ব্যক্তিগতভাবে হার্ট করার জন্য বলছি না, আবার কারো পক্ষও আমি নিচ্ছি না। এটা হচ্ছে যে একজন নির্মাতার তার দৃষ্টিভঙ্গি, যে উনি আসলে ওনার গল্পটা কিভাবে দর্শকের কাছে উপস্থাপন করতে চান। ধরেন একজন কবি যখন কবিতা লিখেন, তখন তো দর্শকের কাছে ওই দায়বদ্ধতা তৈরি হয় না যে আমি কিভাবে উপস্থাপন করলাম কবিতাটা। কিংবা একজন গায়ক যখন গান তখন তো এই প্রশ্নটা আসে না। তো নির্মাতার ক্ষেত্রে কেন আসে? ডেফিনেটলি এই জায়গাটা অনেক বড়। মানে আপনি ধরেন একটা সিনেমা বা একটা ছবি, আপনার ধরেন এর মধ্যে গান আছে, মানে মিউজিক আছে, আর্কিটেকচার আছে, আর্ট আছে, আপনার স্টাইল আছে, ফ্যাশন আছে, সব কিছুই আছে, সাহিত্য আছে, অনেক কিছু মিলেই তো আসলে সিনেমাটা হয়। যার কারণে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে যে আপনি একটা জায়গায়, মানে সংস্কৃতির আপনি বলতে চান একদম সেন্টার, মানে মাস্টার অফ অল কালচার আপনি বলতে পারেন সিনেমা, ওই জায়গায়। সো ওই জায়গায় আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। এখন আপনার প্রশ্ন হলো ভায়োলেন্স কেন? এখন ভায়োলেন্স হলো যে এইটা নির্মাতার উপস্থাপনা। যেমন আমি চক্কর যখন বানিয়েছিলাম তখন যে সিনেমাতে থাকবেন এরকম কিন্তু আমি বলছি না, কিন্তু ভায়োলেন্সের সংখ্যা সেটা হলো, বেড়ে সেটা হচ্ছে যাচ্ছে। যে না, বেড়ে যাওয়াটাও এটা দেখেন, এটা আমি আবারও বলছি, এটা হলো তার চয়েস, তার ডিসিশন। এখন আপনি কোন ছেলেকে পছন্দ করবেন, সেটা লম্বা না খাটো না কালো না ফর্সা, এটা তো আপনার চয়েস, এটা হলো নির্মাতার চয়েস। এখন প্রশ্নটা হচ্ছে উপস্থাপনার, যে আপনি কিভাবে উপস্থাপন করছেন। যখন সেটা সত্যের মতো করে উপস্থাপন হয়, সিনেমা তো আসলে সত্যের মতো করে, কিন্তু মানে একদম পুরোটাই তো লাই, পুরোটাই তো মিথ্যা। আমরা তো একটা গল্প উপস্থাপন করছি, কিন্তু সেটা যখন সত্যের মতো করে হয়ে যায় তখন আর কিন্তু এই প্রশ্নগুলো হয় না। যখন কোনো জায়গায় লজিকের ঝামেলা হয়ে যায় তখন কিন্তু লজিকের পিছনে দৌড়ায় দর্শক, তখনই মূল ঘটনা হয়। যে দেখেন পৃথিবীতে ভায়োলেন্সের প্রচুর সিনেমা আছে। আপনি যদি টরেন্টিনোর যদি সিনেমা দেখেন, আপনি কিল বিল দেখবেন বা ফাইট ক্লাব দেখবেন, আপনার ভায়োলেন্সে তো ভরা। তাহলে সেটা কীভাবে হচ্ছে, এটা মানুষ কীভাবে নিচ্ছে? ইভেন দ্যাট রিসেন্টলি আমি মুম্বাইয়ের একটা ছবি কিললাম, ফেস্টিভ্যাল মার্কা ছবি, ওইখানেও রিলিজ হয়েছিল। কিলের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে ভায়োলেন্স, কিন্তু আপনার খারাপ লাগবে না, কারণ এত ট্রুলি জিনিসটাকে
প্রেজেন্ট করছে খারাপ লাগার কোনো সুযোগ নাই। এখন আমাদের এই যে ভায়োলেন্সগুলো, এখন ভায়োলেন্স যদি উদ্দেশ্যটা হয় ভায়োলেন্স দেখানো তাহলে প্রবলেম, আর উদ্দেশ্যটা যদি হয় যে আমি একটা কিছু বলার চেষ্টা করছি, দ্য ওয়ে অফ টেলিং মাই স্টোরি, এই ভায়োলেন্সটা হলো একটা মানে কি বলো একটা অবজেক্ট, একটা মাধ্যম, তখন সেটা আচ্ছা আমরা ভায়োলেন্সের চক্কর থেকে একটু বের হয়ে আসি। আমরা যে কোনো জায়গায় বের হয়ে চলে যেতে পারি। আই ডোন্ট ওকে, বের হয়ে আমরা সিনেমা হলে চলে যাই। এখন বলেন ঈদ উপলক্ষে এতগুলো সিনেমা রিলিজ হলো, বেশ কয়েকটি সিনেমা ব্যাপক সাড়া ফেলেছে। গত রোজার শুরু থেকে বলবো বা রোজার আরো অনেক আগে থেকে সেই সিনেমাগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনি কোন কোন সিনেমা দেখতে চাচ্ছেন? আমি এখনো দেখি নাই, বাট আমি সবকটাই দেখবো। সবকটাই দেখবেন? সবকটাই দেখবো। আমার যেটা ঝামেলা হয় যে আমি অভিনেতা হিসেবে আসলে সিনেমা বেশি দেখতে চান না নির্মাতা হিসেবে বেশি না, সিনেমা? নির্মাতা হিসেবে, অভিনেতা হিসেবে না, দর্শক হিসেবে একদম ভেরি স্ট্রেট কাট। দর্শক হিসেবে আমি সিনেমার সময় একদমই মানে, কিন্তু সিনেমা হলে আমার খুব ভালো লাগে কেন জানেন, এই আওয়াজটা এবং এটা আমার না ঘুম আসে। ঘুম আসে? আমি এবারটা দিক থেকে ঘুমাই গেছি। পরে দেখা শেষ করেছিলেন কবে? আবার টিকিট কেটে দেখতে গিয়েছিলেন? না মানে ঘুমায় পড়ছে আর কি, কিন্তু খুব মানে খুবই কনসিয়াস ছিলাম যে ঘুমায় গেলে মানুষ আবার কী করবে। আমি এই যে চক্করের পোস্ট প্রোডাকশনে লাস্ট ইয়ারে যখন আমি কাজ করছিলাম, কলকাতা তো দিনের বেলা কাজ হতো, আর রাতে দুইটা সিনেমা আমি দেখতাম সন্ধ্যার পরে আর কি। তা আমি একা একাই ছিলাম, বা কখনো আমার এডিটার থাকতো বা এসে থাকতো। তখন আমি আবিষ্কার করলাম যে আমি সিনেমা হলে গিয়ে আমার কেন যেন ঘুম আসে, ওই এনভায়রনমেন্টটা এরকম। এবার অবশ্য ঘুমাবো না, কারণ যারা সিনেমা বানাইছেন সবাই তো আমার ভাই ব্রাদারই, সো এটা শুনলে হয়তো মাইন্ড করবে। বাট সবকটা সিনেমাই দেখবো, এবং সবকটা সিনেমাই তো আমাদের নিজেদের সিনেমা এবং খুব ভালো করছে। দর্শক, কথা হচ্ছে শরফ আহমেদ জীবনের সাথে। দেখছেন এটিভির পর্দায় এলো খুশির ঈদ। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। ব্যস্ত এই জীবনে মার সঠিক যত্ন কি করে নিব? চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। আজই কল করুন, আমাদের সুদক্ষ টিম চলে আসবে আপনার বাড়িতে আপনার প্রিয়জনের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। Thank you, Asha. I'll be back with your documents. একটু মিথ্যা বললেই তো ফাইনটা আর দিতে হতো না। কেন মিথ্যে বলবো? আমিই তো ওভার স্পিডে ছিলাম। এখন দেখো কত টাকার ফাইন হয়। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখতো? ও তো ভুল করে অস্বীকার করবে, সেটা কি তুমি চাও? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলবে। আচ্ছা, সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা কালোকে কালো বলি। বিরতির পরে আবারও ফিরে এলাম এটিভি ইউএসএর পর্দায়, এবং আপনারা দেখছেন এলো খুশির ঈদ। আছেন জনপ্রিয় একজন অভিনেতা এবং নির্মাতা শরফ আহমেদ জীবন। চলুন কথা বলি আবারও তার সাথে। জীবনে আবারও চলে এলাম আপনার কাছে। ঈদ তো চলছে, সকাল থেকে সালামি কত দিলেন? পান না নিশ্চয়ই? পান এখন? না, পাই না, মানে পাই না, কিছু আবার পাইও। আচ্ছা, দেই, মানে ভালোই দিতে হয় আর কি, কারণ এখন তো অনেক সবাই ছোট, সই পাওয়া এবং দেওয়ার মধ্যে ফারাক কতখানি থাকে? আমার মানে দিতে আপনাকে যারা পারাটাই সালামি দিচ্ছেন তারা বোধহয় ভালো অ্যামাউন্টে দিচ্ছে। দেখা গেল যে আপনি জুলের দিকে ওখান থেকে একজনেরটা শেয়ার করলেও হয়ে গেল 100 জন। হ্যাঁ, ওইটা তো একটু, বাট আমার দিতেই ভাল লাগে। লাইক দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে অন্যরকম, সেটা আই ক্যান ফিল ইট। আপনাকে তো অনেক সময় অনেক চরিত্র দেখি, অনেক ক্ষেত্রে কিপটে চরিত্রও দেখা গেছে। আসলে আপনি বাস্তব জীবনে এমনই উদার সালামির মতো? আমি মানে একটু বেহিসাবি আর কি, উদার কিনা জানি না। মানে লাইফের মানে অনেক কিছুই, লাইফের অনেক ডেফিনেশনই আমি হয়তো জানি না, মানে এরকম আর কি। গল্পে গল্পে আপনার যেই নির্মাণের ধারা, সেখানে কিন্তু আমরা আমাদের জীবনের অনেক ছোট ছোট ডেফিনেশন খুঁজে পাই। এই যে দর্শকের মনে একটু সূক্ষ্মভাবে পৌঁছে যাওয়া, এটি একজন নির্মাতা হিসেবে আপনাকে কেমন আনন্দ দেয়? মানে
আপনি কি এটা ফিল করেন? না, অবশ্যই ফিল করি। মানে যখন মানে সব নির্মাতারই তো একটা আলটিমেট জায়গা থাকে যে আমি সিনেমা বানাবো, তো কতটুক মানুষে মানে যারা মানে দেখেছেন তারা তো ভালোই বলছেন, অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি নাই, এটা এক ধরনের ব্যর্থতা আমার। আরেকটা ব্যর্থতা হচ্ছে যে ছবি থেকে টাকা উঠাতে পারি নাই, তো এটা আরেকটা ব্যর্থতা। সো ছবি যখন আপনি কমার্শিয়ালি বানাবেন তখন সেটা কমার্শিয়ালি আসলে পুরা। আমাদের ইন্ডাস্ট্রি থেকে অনেক জীবন হারিয়ে গেছে এই যে টাকা উঠাতে না পারা। হ্যাঁ, আমি হারাই নাই, এইটা একটা ভালো দিক। যেমন আমার মা অভিনন্দন একটা আপনাকে যে কথা হারাননি। বলছিলেন আর কি, সেটা হচ্ছে যে আমার খুব মন খারাপ। তো আমার মা বলেন যে আমি বুঝতে পারতেছি যে তোমার মন খারাপ, ফোনে বলতেছেন আর কি। উনি এসে ঢাকা ছবি দেখছে, ময়মনসিংহ হলে তখনও যায়নি। তো উনি বললেন যে দেখো আমি বুঝতেছি যে ওইরকম ব্যবসা ট্যাবসা হচ্ছে না, কিন্তু এমনও তো হইতে পারতো যে ছবিটাও খারাপ হয়েছে। সো ওই জায়গা থেকে আমি বললাম যে একজন গ্রামের সাধারণ মহিলা যিনি আমাদের মতো এত আর্ট কালচার করে নাই, এত বই পড়ে নাই, তাই না, উনি মানে কোন ফিলোসফিক্যাল জায়গাটা ধরছেন যে তাহলে তো আমার কথা আছে না, আমও গেল চালাও গেল, ওইটা তো হইতে পারতো। তো আমি দেখলাম যে না, ঠিক আছে ওইটা। তবে আমার চক্কর নিয়ে নেগেটিভ রিভিউ নাই, মানে যারা যারা দেখছেন এভরিবডি সেজ যে নেগেটিভ রিভিউ না জীবন ভাই, এটা হচ্ছে যে মিমস নেই আপনার গল্পে, এমন কোনো ফেক কিছু আমরা খুঁজে পাইনি বা দর্শকদের খুঁজে পেতে দেখা যায়নি। এইটাই আসলে আপনি যেটা একটু আগে ভায়োলেন্স নিয়ে কথা বলছিলাম, যে এইটাই আসলে জিনিসটা দরকার, যে আমি আসলে জীবনের গল্পটাই বলতে চাই এবং ভবিষ্যতে এইটাই বলবো আর কি। তবে আমার যেটা হলো যে আমার কিছু স্ট্রেংথ আছে। আমার মনে হয় যে থ্রিলার বা ওই ধরনের হরর বা ওই ধরনের গল্পের চেয়ে আমার সম্পর্কের গল্প কিংবা অনেক বেশি মানুষের গল্প, এটা আমরা বা ডিম লাইটে human দেখেছি গল্প। কিন্তু সম্পর্কের গল্প। হ্যাঁ, তো ওইগুলো আমার মনে হয় যে আমার জন্য মানে আমার মানে আমি অনেক বেশি আর কি, অনেক এগুলোর সাথে বেশি ইনভলভ আর কি, অনেক বেশি কানেক্ট হইটা আমার মানে আমার প্রিয় শব্দ হচ্ছে মানুষ, এবং প্রিয় ভাবনাও হচ্ছে মানুষ। তো এই মানুষের সাথে যে লেনদেন বা মানুষের সাথে যে সম্পর্ক কিংবা দেনা পাওনা, ছাড়াছাড়ি, ভালোবাসাবাসি, আঘাত পাওয়া, চলে যাওয়া, ধরে রাখা, এই যে চক্করটা, এইটা আমার খুব ভাল লাগে। আর আমার মনে হয়েছে আই এম লার্নিং সো মেনি থিংস ফ্রম। আচ্ছা, এতবার যে চক্করের কথা আসছে, আপনার পরের সিনেমা কি চক্কর 2 নাকি অন্য কোনো? এটা চক্কর 2 এখন আমি বানাবো না। বানাবেন আমার অনেকগুলো গল্প, মানে অনেকগুলো গল্প আমার তো জাস্ট শুরুটার জন্য ওয়েট করতেছিলাম যে কিভাবে শুরুটা হবো। তো চক্কর দিয়ে যেহেতু আমাদের শুরু হলো, তো আর চক্করের গল্প খুব সহজেই বলবো না, বা চক্করের গল্প বললেও চক্কর এটা দ্যাট উড বি ডিফারেন্ট কাইন্ড অফ চক্কর, মানে এই ধরনের থ্রিল চক্কর হবে না, এটা দ্যাটস ফর শিওর। আচ্ছা জীবন ভাই, যেহেতু প্রিয় শব্দটা একটু আগে আপনি বললেন যে আপনার প্রিয় ব্যাপারটা হচ্ছে মানুষ, প্রিয় মানুষ আপনার জীবনে কারা? আমার অনেক মানুষ আমার জীবনে প্রিয় মানুষ। কে তো এরকম চেয়ারে বসলে, মানে হোস্টের চেয়ারে বসলে বলে আপনার না, প্রিয় না, অভিনেতা আমি কারা, particular কাউকে particular- এরকম বলছি না, একজন ব্যক্তির জীবনে তো অনেক প্রিয় মানুষ থাকে। হ্যাঁ, আমার অনেক প্রিয় মানুষ আছে। কারা তারা? কয়েকজনের নাম কি আপনি? কয়েকজনের নাম বলা যাবে না, কয়েকজনের নাম বললে যাদের নাম বাকি থাকবে তাদের কি এটা আমার যদি একজনের বললে কেউ মাইন্ড করবে, সেটা হলো আমার মা। সো শি ইজ ভেরি লাভিং ফ্রেন্ড টু মি। সো এটা সে হলো অন্যরকম ফিলোসফার। আপনার বন্ধু আপনার জীবনে সবসময় থাকুক ছায়া হয়ে, যাতে করে আপনি আরো বেশি বেশি এরকম, যে খালাম আপনাকে যেটা বলেছিল, এমনও হতে পারতো যে সিনেমাও ভালো না, মানুষের কাছেও যাচ্ছে না, আম চালা দুটোই গেল। জীবন ভাই, এবার একটু বলেন যে এই যে গল্প বলা, অভিনয় করা, নির্মাণ করা, এই সব কিছুর মধ্যে সব থেকে বড় স্বাচ্ছন্দ্যের জায়গা আপনার কাছে কি? এক কথায় যদি বলি তাহলে নির্মাণ, কারণ আমি তো অ্যাক্টর হয়ে গেছি বাই চান্স। পার্ট টাইম নাকি আপনি acting হ্যাঁ, করেন বলছিলেন? পার্ট টাইম, হ্যাঁ আমি পার্ট টাইম অ্যাক্টর আর কি। কোনটার আয় রোজগার ভালো, পার্ট টাইম অ্যাক্টিং থেকে নাকি নির্মাণ? না, নির্মাণ থেকে অফকোর্স, কারণ আমি তো বানাই বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনে একটু আয় রোজগার ভালো, যদিও বেশ কিছু বছর খুব খারাপ ছিল কোভিড অ্যান্ড রাজনৈতিক অবস্থার জন্য, এখন আবার জায়গাটা চেঞ্জ হচ্ছে। আয় রোজগার ভালো করা অভিনেতা হতে চান না? না, ওটা চাই না। যদিও আমি আমার তুলনায় মনে হয় আমি একটু চার্জ একটু বেশি নিই, আমাকে অনেক বলে যে আপনি ওভার রেটেড, মানে নাকি আপনি টেরই পান না আপনি অনেক টাকা নিয়ে ফেলেন?
এটাও হতে পারে কিন্তু এইটা ভালো বলছেন। আমি টের পাই না, আমার মতো আমার আরো দরকার, কারণ এটা তো আপেক্ষিক বিষয়। এটা তো আপেক্ষিক বিষয়, ট্রু। বাট আমি মানে গল্প বলাতে আমি নির্মাণে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার মনে হয় যে ওটাই আমার প্রিয় কাজ। আর অ্যাক্টিংটা অনেক টাফ, অনেক ডিফিকাল্ট। যেখানে আপনি যখন নির্মাণ হিসেবে কাজ করতেছেন, ইউ হ্যাভ সো মেনি পিপল অ্যারাউন্ড ইউ, আর যখন আমি অ্যাক্টিং করতেছেন আপনি জাস্ট এলোন। এবং ওই যে অনেক সো মেনি পিপল থাকে, ওনারা সবাই বলে হ্যাঁ এটা কর এটা কর এটা কর। না, কিন্তু আপনি অ্যাক্টিং এর সময় তো আপনার কোনো চান্স নাই, আপনাকে একাই অ্যাক্টিং করতে হবে। সো যারা অ্যাক্টিং করে তাদেরকে আমি আগে খুব বকাঝকা করতাম, এটা পারতেছে না, অ্যাক্টিং পারো না, তাহলে কেন আসছে, ইত্যাদি নানান কিছু করতাম। কিন্তু আমি অ্যাক্টিংয়ে প্রফেশনালি মোটামুটি প্রফেশনালি যাওয়ার পরে আমি দেখলাম যে ইটস এ ভেরি টাফ জব। জীবনে এরকম তো, আপনি যেহেতু নির্মাতা, আপনার ক্যামেরার পেছনে থাকা অবস্থায় এরকম অনেকবার এরকম হওয়ার কথা যে যাকে নিয়ে এসেছেন অভিনয় করার জন্য তিনি হয়তো বা আপনার মন মতো ডেলিভারিটা দিতে পারছেন না, তখন মনে হয় না এই তুই কেন আসছস? হ্যাঁ, এটা অসংখ্যবার হয়েছে। আর আমি তো এমনি একটু শর্ট টেম্পার, পরে আবার মাপ চাইনি রাগারাগি করার পরে যে। আচ্ছা, তখন কি কখনো মনে হয় যে ওর জায়গায় ওকে পেলে ভালো হতো? এই রকমটা দেখেন, লাইফে তো রিগ্রেট থাকবেই। এটা তো আমি তো মানুষের জীবনে আবার চাওয়ারও তো শেষ নাই, যে আমি চিন্তা করছি একরকম হয়েছে আরেক রকম। একটা কথা আছে না যে মানুষ ভাবে একরকম, ঈশ্বর ভাবে না আরেক রকম, বা হয় আরেক রকম, এটা তো হয়ই। তবে আমি খুব মেনে নেওয়ার এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। লাস্ট ফিউ ইয়ার্স বিশেষ করে কোভিডের সময়টা তো খুব একা মানে নিজের সাথে অনেক বোঝাপড়ার করার একটা সুযোগ ছিল আর কি। কাজকর্ম ওইভাবে নাই, বের হওয়া যাচ্ছে না। তো এর পরের লাইফ আর আমার এখনকার লাইফ আর ডিফারেন্স, যে আমার মনে হয় যে, এবং ছবি বানানোর পরে ফিল্ম মেকিংয়ের জায়গা থেকে এবং জীবনবোধের জায়গা থেকে আমি মনে হয় যে আগে যা করছি সব মিছে। এইটাই আমি মনে হয় যে এখন মনে হয় যে আমি একটু ম্যাচিওর্ড হইলাম আর কি, যে ফিল্ম মেকিংয়ের জায়গায় আর কি, যে এইটা যদি না বানাইতে পারতাম তাহলে আগের মতোই কথার ঝুরি থাকতো। মানে এখন দেখেন ফিল্ম নিয়ে বা এই রিলেটেড কাজ নিয়ে অনেক কম কথা বলি, কারণ বুঝছি যে জায়গাটা অনেক টাফ। আর আগে অনেক উন্নাসিক ব্যাপার ছিল, অনেক অ্যারোগেন্সি ছিল, না কি হয় একদম একটা করবো না, ফাটাই দিব, আর কিছু হয় নাকি এরকম। এখন বলছে না রে ভাই, জায়গাটা হিসেবেই দেখে অভ্যস্ত আমরা যারা পর্দার কাজটা করুক, যে কাজটা করলে ইটস এ চ্যালেঞ্জ। ভাই আপনি একটা কাজ আমরা টের পাই না, আপনি একটা সিনেমা, একটা গল্প দিয়ে আপনি একটা সিনেমা বানাইলেন, এইটা লোকজন টাকা খরচ করে দেখবে এবং তার পছন্দ মতো না হলে এটা নিয়ে সে কথা বলবে, একটা পয়সার হিসাব তো আপনাকে ছেড়ে দিবে। সো এটা কী পরিমাণ চ্যালেঞ্জ নিতে হয়, এটা যে সিনেমা না বানায়। সো যার কারণে এভরি ফিল্ম আর ফিল্ম মেকার আমি তাদেরকে স্যালুট জানাই যে ভাই ইটস এ ভেরি টাফ জব, এটা মানে এক্সট্রিমলি টাফ জব। ওকে, টাফ জবের গল্প আমরা এখন একটু বিরতি নিয়ে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি। দর্শক, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, ফিরছি এটিভি ইউএস এর পর্দায় কিছুক্ষণের মধ্যেই। এই নাও রেস্টুরেন্টের মেনু, খাবার অর্ডার করে দাও। কেন বাইরের খাবার কেন খাবো? তোমার কপালে আজ ভাবির হাতে রান্না জুটবে না। কেন জুটবে না? এই যে নতুন টিভি বক্স লাগালে নিজের পছন্দের স্পোর্টস চ্যানেল আর নিউজ চ্যানেলগুলো দেখতে পারবে, কিন্তু ভাবি তো তার পছন্দের সিরিয়ালগুলো দেখতে পারবে না। তোমাকে রান্না করে খাওয়াবে কেন? নাও অর্ডার করো। এটা এশিয়ান কেবলের বক্স, এটাতে আমার পছন্দের নিউজ ও স্পোর্টস চ্যানেল আছে। তোর ও তোর ভাবির পছন্দের এটিভি ইউএসএ সহ অনেক বাংলা হিন্দি পেইড চ্যানেল আছে। নে খেলা দেখ। এশিয়ান কেবল নেটওয়ার্ক মানে ফুল অন এন্টারটেইনমেন্ট, তাই আজই ঘরে আনুন এশিয়ান কেবল নেটওয়ার্কের বক্স। বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে যাত্রা শুরু করা নিউ ইয়র্ক ফ্যাশন হাউস এবার আরো বিস্তৃত পরিসরে। কুইন্সের জামাইকা এভিনিউতে প্রতিষ্ঠানটি এবার যাত্রা শুরু করলো নিজস্ব ভবনে। একই ছাদের নিচে মিলছে বাংলাদেশ ও ভারতের এক ঝাঁক তারকার নিজস্ব ডিজাইন, বাহারি রং, ঐতিহ্য আর আধুনিকতার অসাধারণ মেলবন্ধন। প্রতি মাসে নতুন নতুন কালেকশন, চমকপ্রদ অফার আর ফ্যাশনের অনবদ্য আয়োজন। তোমার রুচি, তোমার গর্ব, তোমার স্টাইল। নিউ ইয়র্ক ফ্যাশন হাউসে সাজুক তোমার প্রোফাইল।
নিউ ইয়র্ক ফ্যাশন হাউস, ওয়্যার স্টাইলস মেটস এলিগেন্স। ঠিকানা 176 10 জ্যামাইকা এভিনিউ, কুইন্স, নিউ ইয়র্ক। এটিভি USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা। এলো খুশির ঈদ এবং সেই খুশির ঈদ নিয়ে আবারও ফিরে এসেছে এটিভি US এর পর্দায়। সাথে আছে সুজন এবং আমাদের সাথে আছেন অতিথি শরাফ আহমেদ জীবন। চলুন আবার ফিরে যাই তার কাছে। জীবন ভাই, সিনেমা নিয়ে অনেক গভীরে আলাপে চলে গেছিলাম এবং আপনার সাথে এই যে চক্কর কাটতে কাটতে গভীরে যেতে হয়, কিছু করার নেই। আপনি তো এই সময়ের নির্মাতা, এখনকার সময় যারা একটু ফান ভালোবাসে তাদের কাছে আপনার অভিনয়ের কোনো কিছু পর্দায় দেখা যাচ্ছে মানে তারা নির্দ্বিধায় সেটা সামনে বসে পড়তে পারে, কেননা তারা জানেন আপনি খুব ফান লাভার, আপনি খুব এনার্জেটিক এবং সেই জায়গাটায় এমন কিছু গল্প আপনি নিজের অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করছেন যেটাতে আসলে মানুষ তাদেরকে কানেক্ট করতে পারে। যদি একটু পেছনে ফিরে যাই, আজ থেকে কয়েক দশক পেছনে, এবং আপনি তখনও নির্মাতা, তখনকার সময়ের গুণী সব মানুষদেরকে নিয়ে সিনেমা বানানোর সুযোগ আপনার কাছে আছে, আপনি কাদেরকে নিয়ে সিনেমা বানাতেন? আমার তো অনেক অভিনেতাই আমার মানে আমার যেটা এটা গ্রামাটিক্যালি ওয়ার্ডটা ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে ইউজ হয় না, কিন্তু আমি সেটা করি যে আমি পছন্দ করি খুব ন্যাচারাল অ্যাক্টিং। কিন্তু ন্যাচারাল অ্যাক্টিং বলতে আপনি কোনো মানে ফিল্ম মেকিংয়ের থিওরিতে বা মেথডে পাবেন না, কারণ পুরোটাই লাই। আপনি বলছিলেন যে আমরা পর্দায় যা দেখাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো যদি অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসাবে আমি আমার জাফর ইকবালের অ্যাক্টিং আমার কাছে অনেক ন্যাচারাল লাগে। উনি কিন্তু অনেক আমরা যারা ওনার ওই যে কিছু গান আছে, সুখে থেকো আবার নন্দিনী, এবং ওটার কথা মনে পড়লে ওনাকে তো হ্যান্ডসাম ভাবে দেখতে পাই। হ্যাঁ, উনি হ্যান্ডসাম, হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম। এবং আরেকজনের অ্যাক্টিং খুব আমার ন্যাচারাল, যেটা একদম আমাদের সময়ের, একদম আমরা যেটা পাইছি যখন আমি সিনেমা দেখা শুরু করছি ওই ভিসিআরে, তখন তো সালমান শাহ, ঠিক আছে। তো উনিও খুব ন্যাচারাল অ্যাক্টর ছিল, ভয়ঙ্কর রকমের ন্যাচারাল অ্যাক্টর। এবং আমি এটা এখন আমি চিন্তা করি, তখন তো এত বুঝতাম না যে কীভাবে এত ন্যাচারাল অ্যাক্টিং করতেন। এবং জাফর ইকবালের অ্যাক্টিংও খুব ন্যাচারাল ছিল। এবং আরেকজন এগুলো সবই তো পাস্ট। ধরেন আমি উত্তম কুমারের খুব ভক্ত, ভীষণ রকম ভক্ত। কারণ একটাই যে খুবই জীবন ভাই এখন আর একটা ঝামেলা করে ফেললেন, তিনজন নায়িকার নাম বললেন, সালমান শাহ, জাফর ইকবাল, উত্তম কুমার, একটা নায়িকার নামও বললেন না। নায়িকা বিদ্বেষ কেন আপনার? নাকি নায়িকা ছাড়াই সিনেমা? না, আমি নারীদের খুব পছন্দ করি, আমি নারীদের খুব ভালোবাসি। তো নায়িকাদের একটু অ্যাভয়েড করি আর কি। পুরো এখনকার দিনে নায়িকাদের অ্যাভয়েড করেন নাকি সেই যুগ থেকে আপনি নায়িকা অ্যাভয়েড করেন, কোনটা? এই যুগের মধ্যে আমার জয়াপার অ্যাক্টিং খুব ভালো লাগে। জয়াপা তো আছেনই এবং আমার বিশ্বাস আপনি তাকে নিয়ে অতি সত্ত্বর সিনেমা বানিয়ে ফেলতে পারেন। তবে পুরনো যুগের যদি আপনি কথা বলেন, পুরনো দিনে যে কথা বলেন, তাহলে আমি ভয় নেই, ছোটবেলার না কোনো অসুবিধা নেই, সেটা ধরলেও কোনো অসুবিধা নেই। আছে না যে ছোট মানুষ ক্লাস 7-এর ছেলে যেরকম টিচারের প্রেমে পড়ে যায়, হয় না এরকম ঘটনা আছে না, ওরকম যে মাত্র তার বায়োলজিক্যাল ভাবনা থেকে যে প্রেমটা তৈরি হয়। দেখেছিলাম ওপার বাংলায়। হ্যাঁ, রাইট, হ্যাঁ, সোহিনী ছিলেন। হ্যাঁ, রাইট। তো ববিতা ম্যাডামের অভিনয় আমার খুব ওনার প্রতি আমার একটা ফ্যাসিনেশন কাজ করতো, কেমন যেন আমি জানি না, দারুণ অভিনেত্রী। এবং সেই সময় আমরা তো পেপার পত্রিকাগুলো পুরনো যেই সব আসে আর কি, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে আন্তর্জাতিক মাধ্যমে সারা ফেলা একজন বাঙালি অভিনেত্রী ববিতা। হ্যাঁ, তো উনি খুব সুন্দরী এবং ওনার অ্যাক্টিং আমার কাছে মনে হয় যে অনেক ন্যাচারাল অ্যাক্টিং করেন উনি। আগে দর্শনধারী না পরে গুণ, আগে গুণ বিচারী, কোনটা আপনি? চোখের দেখার জন্য তো সৌন্দর্য একটা ফ্যাক্ট, এবং সেটা নারী সৌন্দর্যই মনে হয় এটাকে খুব বেশি অ্যাট্রাক্ট করে আর কি। সো সেই ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে আমি সৌন্দর্যটাকেই প্রেফার করি, কারণ সব নারীদের সাথে তো আপনি মিশতে পারবেন না। তো আপনাকে এই আলাপের গভীরতায় গেলে দর্শকদের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া পাওয়ার একটা চান্স আছে। আমার ফিলোসফিক্যাল জায়গা তো আমি বলবোই, আপনি প্রশ্ন করছেন সেটার উত্তর দিলাম। সেটা এখন অনেকের সাথেই নাই মিলতে পারে। আপনাকে তো অনেক সময়
বিরূপ প্রতিক্রিয়ার মধ্য দিয়েও যেতে হয়েছে দর্শকদের সেটা একটা সময়, সেটা কিভাবে সামলান আপনি? চুপ থাকা, সাইলেন্স ইজ দ্য বেস্ট প্রেয়ার বলে না, এটা বুদ্ধার কথা, আমার কথা না এটা। আপনি চুপ থাকবেন, সব কিছু ঠিক হয়ে যাবে। মানে আমাদের সাকিব ভাই যদি যে তারা নিয়ে যে পরিমাণ কথা হয়, তো সাকিব খানকে নিয়ে কথা হলে তো উনি যদি এগুলো নিয়ে যদি খালি উত্তর দিত আর ই করতো, তাহলে তো আমার মনে হয় যে প্রতি বছর 2-3 করে বা যেভাবে সিনেমা করছেন বা উনি নিজেকে যেভাবে ডেভেলপ করছেন, এটা তো হইতো না। আমার মনে হয় যে উনার জীবনের সব থেকে বড় অর্জনটা বোধহয় এটা, নীরব থাকতে শেখা। একদম, এটা সবার দারুণ ভাবে তিনি নীরবতা পালন করে মানে গেছেন এত সব বিষয়, এত কথা। এটা যে ওই আমাদের সাকিব আল হাসানকে একবার জিজ্ঞেস করছিল যে ওয়ার্ল্ড কাপ খেলার পরে যে আপনি তো অনেক ব্যাক টু ব্যাক অনেক রান করছেন, তো এগুলা সোশ্যাল মিডিয়া এবং সারা মানে ওয়ার্ল্ড মিডিয়াতে আপনার অনেক কী হচ্ছে, আপনি কীভাবে দেখেন? ওইগুলো আমি দেখিই না। সো আপনি যত সাইলেন্স থাকতে পারবেন, না দেখার ভান করতে পারবেন, নিজের ভিতরে থাকতে পারবেন, তত লাইফে শান্তি। শান্তির আলাপে তাহলে আজকের আড্ডাটা শেষ করি। আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি এবং আসলে কথা বলতে ভালো লাগছে, আমার ভালো লাগছে। আপনার ভালো লাগছিল তো? আপনি প্রশ্ন করতেছেন, উত্তর দিচ্ছি, জোর করে ইন্টারভিউ নিচ্ছি, শেষ মেয়ে এটা শুনতে হলো। জীবন ভাই, আজকে আড্ডার পরে আপনার বিচার হবে, আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিতে হবে। ঈদের শুভেচ্ছা দর্শকদেরকে, আর কি বলতে চান? দর্শকদেরকে বলতে চাই ঈদ মোবারক, এবং গত ঈদে যেহেতু আমাদের চক্কর ছিল, নেক্সট কোনো ঈদে বা ঈদ ছাড়াও হয়তো চক্করের মতো এরকম কিছু নিয়ে আবার পর্দার পিছন থেকে হয়তো চলে আসতে পারি। আপনাদের ঈদ ভালো কাটুক, এবং শুধু ঈদ না, প্রতিটা দিন ঈদের মতো করে কাটুক। ধন্যবাদ। দেখতে দেখতে আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে চলে এলাম, এবং আশা করছি যে আড্ডাটা আমরা দিয়েছি সেখান থেকে যেমন আমাদের জীবনের কথা উঠে এসেছে, সিনেমার কথা উঠে এসেছে, ঠিক তেমনই উঠে এসেছে কিন্তু শারাপ আহমেদ জীবনের, ব্যক্তি জীবনের কথা, নির্মাতা হিসেবে, অভিনেতা হিসেবে, এবং নানান আঙ্গিকে তার জীবনের আনন্দের কথাও। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হয়ে যাব এলো খুশির ঈদের আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। ঈদ মোবারক। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।